আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার থেকে বলছি। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এটা হচ্ছে এনসিবিআই, খুবই ট্রাস্টেড একটা রিসার্চ সাইট। তো আমরা অনেকেই এটা লক্ষ্য করেছি যে মেলদের চেয়ে ফিমেলদের মোস্ট অফেন অফ দ্য টাইম যে তাদের ব্লাড প্রেশারটা রিলেটিভলি একটু কম থাকে। ওকে, আচ্ছা, দ্যাট মিন্স হাইপার টেনশনের টেন্ডেন্সিটা ইন কেস অফ ফিমেল একটু কম। কেন? তো সেটা রিসার্চ করতে গিয়ে জানা গেছে যে অনেকগুলোই কজ আছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম কজ হচ্ছে যে মেইন ফিমেল হরমোন, যেটা হচ্ছে স্ট্রোজেন। ওকে, তো এই স্ট্রোজেনের কারণেই কিন্তু এই ব্লাড প্রেশার কিংবা ফিমেলদের ক্ষেত্রে বিফোর মেনোপজ তাদের কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো কম হয়। ওকে, আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে স্ট্রোজেন হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। ইয়াস, এক্স্যাক্টলি। তো আমি চিন্তা করলাম আসলেই তো, তাহলে কীভাবে স্ট্রোজেনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কী দিয়ে রেখেছেন যেটা ব্লাড প্রেশারকে কমাতে পারে? তো এটা নিয়েই আমি যখন স্টাডি করলাম, দেখলাম যে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আলহামদুলিল্লাহ জানতে পারলাম। তো সেটা ইনশাল্লাহ আজ শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি চেষ্টা করেছি যে পুরো ব্যাপারটাকে ইনশাল্লাহ ডায়াগ্রামের মাধ্যমে খুব ইজিলি প্রেজেন্ট করার জন্য। ওকে, আচ্ছা, তা আমরা জানি সবাই যে একটা ব্লাড ভেসেলসের 3টা লেয়ার থাকে। তো মাঝে মাঝে এই বিষয়গুলো আমাদের মনে হতে পারে এটা তো আমরা জানি, তাহলে আমি কেন আবারও বলছি? এক্স্যাক্টলি, যখন জানা বিষয়গুলো আমরা বারবার আমাদের ব্রেইনকে হিট করি, সেটা ব্রেইনে আরও বেশি সেটেল হয়। ওকে, আচ্ছা, তো ব্লাড ভেসেলসের 3টা লেয়ার থাকে। সবচেয়ে ইনার লেয়ারটাকে বলে এন্ডোথেলিয়াম, যেখানে কিনা আমাদের সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেলস থাকে। তার নিচে থাকে আমাদের স্মুথ মাসেল সেলসের কয়েকটা লেয়ার, সেটাকে আমরা বলি টিউনিকা মিডিয়া, এবং সবার বাহিরে কানেকটিভ টিস্যু দিয়ে থাকে টিউনিকা এক্সটার্না। দ্যাট মিনস একটা ব্লাড ভেসেলসে থাকে টিউনিকা ইন্টিমা, যেটা এন্ডোথেলিয়াল সেলস দ্বারা তৈরি, টিউনিকা মিডিয়া, যেটা ভাস্কুলার স্মুথ মাসেল সেলস দ্বারা তৈরি, এবং টিউনিকা এক্সটার্না, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। ওকে, আচ্ছা, তো এখন একটা ব্লাড ভেসেলসকে আমি কেটে দেখছি তার ভিতরে কি। তাহলে আপনি যারা এই লেকচারটা দেখছেন, চিন্তা করুন আমরা সবাই একটা ব্লাড ভেসেলসের ভেতরে ঢুকে গেছি। তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায় এখন? আমরা দাঁড়িয়ে আছি এন্ডোথেলিয়াল সেলসের উপরে। ওকে, ইমাজিনেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এখন এন্ডোথেলিয়াল সেলসের উপরে দাঁড়িয়ে দেখছি। আচ্ছা, দেখি তো এন্ডোথেলিয়াল সেলসের কী অবস্থা। এন্ডোথেলিয়াল সেলসে আমাদের বসার জন্যে কোনো চেয়ার আছে কি না? ইয়েস, দেখলাম এন্ডোথেলিয়াল সেলসে অনেকগুলো চেয়ার। তার মধ্যে আমাদের পছন্দ হলো ইস্ট্রোজেন রিসেপ্টর চেয়ারটা, কারণ আজকের লেকচার ইস্ট্রোজেনের উপরে। তো আমরা দেখলাম যে এন্ডোথেলিয়াল সেলসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্ট্রোজেন বসার জন্যে চেয়ার দিয়ে রেখেছেন, সেটা হলো ইস্ট্রোজেন রিসেপ্টর, ER। আচ্ছা, এখন এই ইস্ট্রোজেন রিসেপ্টর এন্ডোথেলিয়াল সেলস তো থাকেই, সাথে সে ভাস্কুলার স্মুথ মাসেল সেলসের উপরেও থাকে। এই যে দেখেন। ওকে, নাইস। এখন রিসার্চে দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা কথা এভিডেন্স বেসড। ওকে, আচ্ছা, তাহলে এই ইস্ট্রোজেন মলিকিউল যখন ইস্ট্রোজেনে বসে, এখন আমরা জানি ইস্ট্রোজেন হচ্ছে একটা আমাদের স্টেরয়েড টাইপস কেমিক্যাল সাবস্টেন্স, ফলে আমরা জানি সে জিন এক্সপ্রেশন মেকানিজমে কাজ করে। কিন্তু রিসেন্টলি জানা যাচ্ছে ইস্ট্রোজেন যে ঠিক যেমনিভাবে সে নিউক্লিয়ার পাথওয়েতে, দ্যাট মিন্স জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে কাজ করে, ঠিক একইভাবে ইস্ট্রোজেন এক্সট্রা নিউক্লিয়ার পাথওয়ে, দ্যাট মিন্স উইদাউট গোয়িং টু দ্য নিউক্লিয়াস সে কাজ করতে পারে। এক্সট্রা নিউক্লিয়ার পাথওয়ে বলে। আজকের এই যে অ্যান্টিহাইপারটেনসিভ মেকানিজম অফ ইস্ট্রোজেন, সেটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পাথওয়ে। ওকে, আচ্ছা, তো দেখা যাচ্ছে যে ইস্ট্রোজেন রিসেপ্টরে যখন ইস্ট্রোজেন মলিকিউলটা বাইন্ড করে, আমরা জানি ইস্ট্রোজেন একটা হরমোন, সে ব্লাডে এভাবে ঘুরতে থাকে, সার্কুলেট করতে থাকে। তো দেখা যাচ্ছে এই ইস্ট্রোজেন রিসেপ্টর তখন সাবমলিকিউলার সিগন্যালিংয়ের মাধ্যমে এন্ডোথেলিয়াল সেলসের ENOS, এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেজ এনজাইমকে অ্যাক্টিভ করে, এবং এই ENOS এনজাইমটা তখন সে L-আর্জিনিন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড একটা লিপিড সলিউবল গ্যাস, ফলে সে খুব ইজিলি এন্ডোথেলিয়াল সেলস থেকে বেরিয়ে থাকবো না কেউ বদ্ধ করে দেখবো আবার স্মুথ মাসেল সেলসকে। আচ্ছা, তাহলে এই নাইট্রিক অক্সাইডটা এখন এন্ডোথেলিয়াল সেলস থেকে বের হয়ে চলে আসলো
স্মুথ মাসেল সেলসের কাছাকাছি, এবং যেহেতু সে লিপিড সলিউবল তার জন্য কোনো দরজার প্রয়োজন নেই, সে খুব ইজিলি এই স্মুথ মাসেল সেলসের ভিতরে ডিফিউজ হয়ে ঢুকে যাবে। ঢুকে গিয়ে সে তখন গুয়ানাইলাইল সাইক্লেস, যেটাকে স্মুথ মাসেল সেলসের ভেতরে অবস্থিত, সেটাকে অ্যাক্টিভ করে, এবং ফলে এই গুয়ানাইলাইল সাইক্লেস তখন সাইক্লিন জিএমপি তৈরি করে এটিপি থেকে। ফলে এই বেশি বেশি সাইক্লিন জিএমপি তখন এই স্মুথ মাসেল সেলসটার সেল মেমব্রেনে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো থাকে তাদেরকে গিয়ে গিয়ে সে ক্লোজ করে দেয়। ফলে কি হবে, তখন এই স্মুথ মাসেল সেলসটাতে ক্যালসিয়াম ঢুকতে পারবে না। ফলে ক্যালসিয়ামের পরিমাণ স্মুথ মাসেল সেলসের ভিতরে কমে যাবে, যেহেতু ক্যালসিয়াম ঢুকতে পারছে না। ফলে স্মুথ মাসেল সেলসটার কন্ট্রাকশন করার টেন্ডেন্সি কমে যাবে। দ্যাট মিনস ইনডাইরেক্টলি আমরা বলতে পারি স্মুথ মাসেল রিল্যাক্সেশন টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, আর এই ব্লাড ভেসেলসের স্মুথ মাসেল রিল্যাক্স হলে ভ্যাসো ডাইলেটেশন হবে। এইভাবে এই ইস্ট্রোজেনটা ইএনওএস এনজাইমকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে সে ভ্যাসো ডাইলেশন করে আমাদের যে ওভারঅল ব্লাড প্রেশারটাকে কমিয়ে রাখতে সাহায্য করে ইন কেস অফ ফিমেল বিফোর মেনোপজ। ওকে, আচ্ছা, এছাড়াও রিসেন্টলি দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিং, এবং এটা স্টিল নাও খুব ক্লিয়ারলি জানা যায়নি, বাট এটা নিয়ে খুব রিসার্চ চলছে। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে এই ইস্ট্রোজেনটা কিছু পাথওয়ের মাধ্যমে এই আমাদের ভাস্কুলার স্মুথ মাসেল সেলসের এতক্ষণ যে পাথওয়েটি বললাম সেটা কিন্তু নাইট্রিক অক্সাইডের মাধ্যমে সে ক্যালসিয়াম চ্যানেল অফ করে। তো দেখা যাচ্ছে না ইস্ট্রোজেন সরাসরি উইদাউট দ্য হেল্প অফ নাইট্রিক অক্সাইড সে ব্লাড ভেসেলসের স্মুথ মাসেল সেলসের ক্যালসিয়াম চ্যানেলকে সে ক্লোজ করে দিতে পারে সরাসরি উইদাউট দ্য হেল্প অফ নাইট্রিক অক্সাইড। তাহলে এইভাবেও সে ভ্যাসোডাইলেশন করতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে এই ইস্ট্রোজেন ব্লাড ভেসেলসের স্মুথ মাসেল সেলসের পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে। তাহলে কি বললাম, ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে, পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে। এখন আমরা জানি যে ইন্ট্রাসেলুলার স্পেসে পটাশিয়াম থাকে বেশি, আর এক্সট্রা সেলুলার স্পেসে পটাশিয়াম থাকে কম। ফলে যখন এই পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, বেশি থেকে কমের দিকে পটাশিয়ামটা চলে আসবে। দ্যাট মিনস ইস্ট্রোজেন যখন এই পটাশিয়াম চ্যানেলকে অন করবে, ফলে এই ভাস্কুলার মাসেল সেলের ভিতর থেকে পটাশিয়াম বেরিয়ে বেরিয়ে তারা সেলের বাইরে চলে আসবে। ফলে একটা পজিটিভ চার্জ যেহেতু সেল থেকে বের হয়ে যাচ্ছে, তখন এই স্মুথ মাসেল সেলসটার ভেতরে নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল বেড়ে যাবে, যেটাকে আমরা বলছি হাইপার পোলারাইজেশন ইফেক্টস অফ এস্ট্রোজেন। তাহলে এইভাবে সে পুরো স্মুথ মাসেল সেলসটাকে একটা হাইপার পোলারাইজেশন স্টেটে রেখে সে আমার এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিটাকে ওভার অ্যাক্টিভ হতে দেয় না। ফলে এইভাবে ইস্ট্রোজেন আমাদের এন্ডোথেলিয়াল সেলস অ্যাজ ওয়েল এস স্মুথ মাসেল সেলসের উপরে কাজ করে সে আমাদের এই কাজগুলো করতে পারে। তো স্মুথ মাসেল সেলসের উপরে এইভাবে ইস্ট্রোজেনটা কাজ করে থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম কীভাবে আমাদের এই ইস্ট্রোজেন হরমোনটা ন্যাচারাল অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে কাজ করছে। এরপরে আসেন, আমরা সবাই জানি ব্লাড প্রেশার বর্তমানে এই যে লোসার্টান, ভালসার্টান, অলমেসার্টান, টেলমিসার্টান, যাই বলি না কেন, এই সব ড্রাগসগুলো কাজ করে রাস পাথওয়ে, দ্যাট মিনস রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন যে সিস্টেমটা, এই সিস্টেমের উপরে। এবং ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে ইস্ট্রোজেন এই RAAS পাথওয়ের অলমোস্ট প্রত্যেকটা পয়েন্টে হিট করে, সে ইন্টারফেয়ার করে। দ্যাট মিনস সহজ ভাষা আপনি মনে রাখেন যে ইস্ট্রোজেন রাস পাথওয়েকে সাপ্রেস করে। কিভাবে করে দেখেন, এগুলো অনেক ভিতরে ওরা অনেক কমপ্লেক্সভাবে লেখা ছিল। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি খুব ইজিলি প্রেজেন্ট করার জন্যে। তাহলে এই ইস্ট্রোজেন প্রথমে আমরা জানি আমাদের যে লাং প্যারেনকাইমা আছে সেখানে ACE অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম থাকে। এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটাই কিন্তু অ্যানজিওটেনসিন 1কে অ্যানজিওটেনসিন 2তে পরিণত করে। এই অ্যানজিওটেনসিন 2টা পরে আমার তার যে ভ্যাসোকনস্ট্রিকশনটা করে। এখন তার মানে সহজ ভাষায় আমি যদি কোনোভাবে ACE এনজাইমটাকে কমিয়ে দিতে পারি, তাহলে অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 কম হবে। তাহলে অ্যানজিওটেনসিন 2 যত কম হবে তার ভ্যাসোকনস্ট্রিকশন কম হবে। ইয়াস, দেখা যাচ্ছে ইস্ট্রোজেন লাং প্যারেনকাইমাতে ACE এনজাইমের যে জিনটা, ওই জিনটাকে সে ডাউন রেগুলেশন করে ফেলে। ফলে ওই জিনটা বেশি বেশি এক্সপ্রেস হতে পারে না। ফলে ফিমেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ACE এনজাইমটা মেলদের চাইতে কম। ফলে তাদের ব্লাডে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয় মেলদের চাইতে কম। ফলে অ্যানজিওটেনসিন 2 যেহেতু কম হয়, অ্যানজিওটেনসিন 2 তার ফাংশন যেমন ভ্যাসোকনস্ট্রিকশন, সোডিয়াম আর রিঅ্যাবজর্পশন,
ওকে, এই কাজগুলো কম করবে, ফলে তাদের ব্লাড প্রেশার একটু কম থাকে। ওকে, তাহলে এবং আমরা জানি অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু কার্ডিয়াক রিমডেলিং করে, দ্যাট মিনস কার্ডিওভাস্কুলার ডিসঅ্যাডভান্টেজ করে এই অ্যাঞ্জিওটেনসিন 2, তাহলে ফিমেলরা সেটা থেকেও প্রোটেক্ট পাচ্ছে বিফোর মেনোপজ। ওকে, এরপরে 2 নম্বর ইফেক্ট হচ্ছে যে এই ইস্ট্রোজেনটা আমাদের জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে যে রেনিন রিলিজ হয় ওই রেনিন রিলিজটাকে কমিয়ে ফেলে। কীভাবে? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের সেলসের মধ্যে রেনিন তৈরিকারী যে জিন থাকে ওই জিনটাকে সাপ্রেস করতে পারে এই ইস্ট্রোজেন, কারণ আমরা জানি ইস্ট্রোজেন নিউক্লিয়াসের ভেতরে ঢুকে তার রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, তখন সে এই রেনিন যে জিনটা তৈরি হবে ওকে সাপ্রেস করে রাখে, ফলে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে কম রেনিন তৈরি হয় ইন কেস অফ ফিমেল। তাহলে রেনিন যদি কম তৈরি হয় তাহলে এই রেনিনটার কাজ কি? এই রেনিনটার কাজ হলো যে আমাদের অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ পরিণত করা, এটা আমরা জানি। তাহলে যদি রেনিন কম তৈরি হয়, যেহেতু ইস্ট্রোজেন তাকে বাধা দিচ্ছে, ফলে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 কম হবে। তাহলে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 যদি কম তৈরি হয়, আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিন 2 কম তৈরি হবে। ফলে অ্যাঞ্জিওটেনসিন 2 যদি কম তৈরি হয় তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন কম হবে, সোডিয়াম রিটেনশন কম হবে, ফ্লুইড ওভারলোড কম হবে, সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার কম হবে। ইয়াস, এছাড়াও দেখা যাচ্ছে ইস্ট্রোজেন ইটসেলফ অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর 1-কেও সে সাপ্রেস করে ফেলে। দ্যাট মিনস আমাদের যে ভাস্কুলার স্মুথ মাসল সেলস, এটা একটা ভাস্কুলার স্মুথ মাসল সেলস, সাপোজ ধরে নিন একটা ব্লাড ভেসেলস থেকে একটা স্মুথ মাসল সেলসকে টেনে আমি এইখানে নিয়ে আসলাম, দেখি কী অবস্থা। দেখলাম স্মুথ মাসল সেলসের উপরে AT1 রিসেপ্টর আছে। এই ইস্ট্রোজেন দেখা যাচ্ছে সে নিউক্লিয়ার পাথওয়ের মাধ্যমে কাজ করে AT1 রিসেপ্টরের সংখ্যা কমিয়ে ফেলে। সাপোজ যে একজন মেইলের ক্ষেত্রে একটা স্মুথ মাসল সেলসে সাপোজ জাস্ট ফর অ্যান এক্সাম্পল ATN1 রিসেপ্টর আছে 3টা, কিন্তু একজন ফিমেইলে AT1 রিসেপ্টর আছে মাত্র একটা। তাহলে এইভাবেও ইস্ট্রোজেন AT1 রিসেপ্টরকে ডাউন রেগুলেশন করে আমাদের ভ্যাসোডাইলেশনে হেল্প করে। এরপরে হচ্ছে AT1 রিসেপ্টর যেগুলো আছে তাদের আবার যে সাবমলিকিউলার সিগন্যালিং পাথওয়ে, আমরা সবাই জানি ফার্মাকোলজিতে আমাদের রেসপেক্টেড প্রফেসর ডক্টর সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যার, আমি স্যারকে খুবই বেশি রেসপেক্ট করি। তো ওখানে স্যার বলেছেন যে এই যে AT1 রিসেপ্টর মানে একটা রিসেপ্টর থেকে যে সাবমলিকিউলার সিগন্যালিং পাথওয়েতে যে কাজগুলো হচ্ছে, এই সাবমলিকুলার সিগন্যালিংগুলোকে সে মানে ধীর গতিতে করে ফেলে, দ্যাট মিনস ইনহিবিট করে ফেলে, স্লো করে ফেলে। ফলে একদিকে AT1 রিসেপ্টর সংখ্যা কমাচ্ছে, আবার যেগুলো আছে তাদের ইফিকাসিও কমিয়ে দিচ্ছে। ফলে এইভাবেও ইস্ট্রোজেন আমাদের ভ্যাসোডাইলেশনে হেল্প করে রাস পাথওয়েকে সে ইন্টারফেয়ার করার মাধ্যমে। ওকে, আচ্ছা, এরপরে লাস্ট অফ অল যেটা হচ্ছে এন্ডোথেলিন রিসেপ্টর। এন্ডোথেলিন রিসেপ্টর 2 ধরনের আছে, এটা নিয়ে পরে আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে একটা আলাদা লেকচার করব। জাস্ট ব্রিফলি বলি, এন্ডোথেলিন বিভিন্ন ধরনের আছে। এন্ডোথেলিন হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা মেইনলি তৈরি হয় ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াল সেলস থেকে, এবং সেটার জন্যে চেয়ার আছে এন্ডোথেলিয়াল সেলসের উপরে অ্যাজ ওয়েল এস ভাস্কুলার স্মুথ মাসল সেলসের উপরে। এই এন্ডোথেলিন বসার জন্য 2 ধরনের চেয়ার আছে, ETA সাবটাইপ চেয়ার বা ETA রিসেপ্টর এবং ETB রিসেপ্টর। ওকে, আচ্ছা, এখন এন্ডোথেলিয়াল সেলসের মধ্যে শুধুমাত্র ETB রিসেপ্টর থাকে, আর ভাস্কুলার স্মুথ মাসল সেলসে এন্ডোথেলিন রিসেপ্টর A এবং এন্ডোথেলিন রিসেপ্টর B দুটোই থাকে। আচ্ছা, এবং আরও মজার বিষয়, এন্ডোথেলিন রিসেপ্টর B দ্যাট মিনস ETB যেটা এন্ডোথেলিয়াল সেলসের উপরে থাকে, সেটা কিন্তু কি করে, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, দ্যাট মিনস একটু আগে যেটা বললাম যে ENOS এনজাইমকে অ্যাক্টিভেশন করে, মানে যখন এই ETBতে যখন এন্ডোথেলিনটা বসবে, স্বাভাবিক একটা রিসেপ্টরে কাজ করতে হলে তো তার লাইগেন্ড লাগবে, তাই না? তাহলে এন্ডোথেলিয়াল সেলস থেকে প্রথমে এন্ডোথেলিন তৈরি হলো, ওই এন্ডোথেলিনটাই ETB রিসেপ্টরে বসলো, এটাকে কি বলে, অটোক্রাইন ফ্যাশন। সে তৈরি করলো, সে তার উপরে রিসেপ্টর কাজ করে, অটোক্রাইন ফ্যাশন। ওকে, তাহলে তখন এই ETB রিসেপ্টরটা ENOS এনজাইমকে অ্যাক্টিভ করবে। এখন আপনি বুঝে ফেলছেন, একটু আগেই বললাম, তখন ENOS তখন নাইট্রিক অক্সাইড তৈরি করবে। এই নাইট্রিক অক্সাইড এন্ডোথেলিয়াল সেলস থেকে বের হয়ে স্মুথ মাসল সেলসের ভিতরে ঢুকবে। নাইট্রিক অক্সাইডটা এখানে ঢুকে
সেটা হচ্ছে গুয়ানাইলাইল সাইক্লেসকে অ্যাক্টিভ করবে। গুয়ানাইলাইল সাইক্লেস তখন সাইক্লিন জিএমপি তৈরি করবে, সে এই স্মুথ মাসল সেলসের ক্যালসিয়াম চ্যানেল যেগুলো আছে এই ক্যালসিয়াম চ্যানেলগুলোকে ক্লোজ করবে, ফলে এখানে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে, স্মুথ মাসল রিল্যাক্সেশন, ভ্যাসোডাইলেটেশন হবে, ব্লাড প্রেশার কমে যাবে। অন্যদিকে দেখেন যেই এন্ডোথেলিন রিসেপ্টরগুলো স্মুথ মাসল সেলসে আছে তারা কিন্তু GQ কাপলড, ফলে এখানে যখন এন্ডোথেলিন বসবে তখন এই GQ মেকানিজমে স্মুথ মাসল কন্ট্রাকশন হবে, হয়ে ভ্যাসো কনস্ট্রিকশন হবে, ব্লাড প্রেশার বাড়বে। একটু বুঝেন বিষয়টা। তাহলে একই এন্ডোথেলিন, তার কাজ দুই ধরনের। এন্ডোথেলিন যখন এন্ডোথেলিয়াল সেলসের উপরে কাজ করে তখন করে ভ্যাসো ডাইলেটেশন থ্রু নাইট্রিক অক্সাইড। এন্ডোথেলিন যখন স্মুথ মাসল সেলসের উপরে কাজ করে তখন করে ভ্যাসো কনস্ট্রিকশন থ্রু GQ পাথওয়ে। ইন্টারেস্টিংলি রিসার্চে দেখা যাচ্ছে ইস্ট্রোজেন এই ভাস্কুলার স্মুথ মাসল সেলসের গায়ে যে এন্ডোথেলিন রিসেপ্টর আছে তাদেরকে ডাউন রেগুলেশন করে ফেলে, ফলে এই স্মুথ মাসল সেলসে যে এন্ডোথেলিন রিসেপ্টর থাকে তারা যেহেতু সংখ্যায় কম, ফলে ভ্যাসো কনস্ট্রিকশন হওয়ার চান্স কম। কারণ এন্ডোথেলিয়াল সেলসে যে এন্ডোথেলিন রিসেপ্টরগুলো আছে তারা তো ভালো, তারা নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের মাধ্যমে ভ্যাসো ডাইলেটেশন করে, আর ভ্যাসো কনস্ট্রিকশন যেগুলো করতো সেগুলোকে এস্ট্রোজেন ডাউন রেগুলেশন করে সংখ্যা কমিয়ে ফেলেছে। তাহলে এইভাবে ওভারঅল এস্ট্রোজেন ব্লাড প্রেশারকে কমিয়ে রাখতে সাহায্য করে। সো we have shown you that estrogen can act just like a natural antihypertensive drugs. Okay, thank you everyone. If you like my lectures, then please like, share and subscribe my channel and keep me in your prayer. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.